প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর পরিমাচা গল্প থেকে আজকের বিষয় সংক্ষেপ আলোচনা করব। তোমরা জানো পরিমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি বিখ্যাত গল্প। গল্পটি সম্পর্কে আজকে একটু আলোকপাত করবার চেষ্টা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিমাচা গল্প গ্রাম জীবনের পটভূমিতে এক সাধারণ কিশোরীর জীবন বাসনা না মেটার গল্প, তার অকালে ঝরে যাওয়ার কাহিনী। গল্পের কেন্দ্রীয় বিন্দুতে রয়েছে সেই কিশোরী ও তার একান্ত বাসনার প্রতীক পুঁইশাক। গল্প শুরু হয় এক শীতের সকালে। খেন্তির বাবা সহায় হরি চাটুর্যকে দেখা যায় তিনি বাড়িতে আসেন এবং রস আনার জন্য স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে একটি পাত্র চান। অন্নপূর্ণা তার স্বামীর কথায় কর্ণপাত না করে চুলে নারকেল তেল মাখছিলেন। অন্নপূর্ণার এমন নির্বিকার ভাব দেখে সহায় হরি মনে মনে ভয়ের সঞ্চার হয়। কিছুক্ষণ পর অন্নপূর্ণা খেন্তির বিবাহ প্রসঙ্গে কথা বলতে শুরু করেন। সেই সূত্রে জানা যায় বড় মেয়ে খেন্তিকে নিয়ে সমাজে নানান নিন্দাজনক সমালোচনা শুরু হয়েছে। খেন্তি নাকি উচ্চগণ্ড করা মেয়ে, আশীর্বাদ হয়ে তার বিয়ে হয়নি। সেই জন্য সমাজের লোক সহায় হরি ও তার পরিবারকে এক ঘরে করে দিতে চাইছে। এ ব্যাপারে সহায় হরিকে সম্পূর্ণ উদাসীন থাকতে দেখে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং নানান কথার মধ্যে দিয়ে স্বামীকে অপমান করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে সহায় হরি যখন তাড়াতাড়ি দাওয়া থেকে একটি কাঁসার বাটি নিয়ে খিড়কি দুয়ারের দিকে চলে যেতে থাকেন, ঠিক তখন খেন্তি তার দুই বোন পুঁটি ও রাধিকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়। সঙ্গে থাকে পাকা পুঁই ডাঁটা। হলদে যাওয়ার পাকা পুঁই ডাঁটা দেখে খেন্তির মা অন্নপূর্ণা খেন্তিকে ধমক দেয়, অপমান করে এবং সেগুলো ফেলে দিয়ে আসতে বলে। অন্নপূর্ণা বাড়ির সকলে একটু ভয় করত, তাই পাকা পুঁই ডাঁটার সমস্তই ফেলে দেওয়া হয়ে যায়। সহায় হরিও বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রান্না করার সময় খেন্তি পুঁইশাকের প্রতি তীব্র আসক্তির কথা ভেবে বাড়ির উঠোনের আশেপাশে পড়ে থাকা পুঁই ডাঁটাগুলি কুড়িয়ে নিয়ে সেগুলোকে রান্না করেন। দুপুরে খেতে বসে খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে মায়ের দিকে আবেগের চোখে সমস্তটাই আনন্দের সঙ্গে খেয়ে নেয়।
এরপর বিকেলে সহায়রীর ডাক পড়ে কালীময়ের চণ্ডী মণ্ডপে। সেখানেও খেন্তিও তার বিয়ে নিয়ে নানা কথা কালীময় সহায়রীকে বলতে থাকেন। জানা যায় কালীময়ের চেষ্টায় মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহের সম্বন্ধ ঠিক হলেও পাত্রের চরিত্রের দোষ থাকায় সহায়রী সেই সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন। এই জন্য সহায়রীকে কালীময় অপমানও করেন। যাই হোক, এই ঘটনার 2 দিন পরেই সহায়রী ও খেন্তি অন্নপূর্ণার চোখে ফাঁকি দিয়ে বরজপোতার বন থেকে মেটে আলু চুরি করে নিয়ে এসে অন্নপূর্ণার কাছে ধরা পড়ে যায় এবং পুনরায় অপমানিত হয়। এভাবে সংসার জ্ঞানশূন্য সরল জীবনতৃষ্ণ খাদ্যলোভী স্বামী ও বড় মেয়ে খেন্তিকে নিয়ে অন্নপূর্ণার ঝামেলার শেষ থাকে না। জানিয়ে দাও, এইভাবে সময় এগোতে থাকে। দেখতে দেখতে শীতকাল এসে যায়। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা তার মেয়েদের নিয়ে পিঠে তৈরির কাজে লেগে পড়ে। সহায়রীর পরিবারের আনন্দঘন ছবিটিতে গ্রাম জীবনের কাঙ্ক্ষিত সহজ রূপটি প্রকাশিত হয়। তারপর খেন্তির বিয়ে এবং শেষ পর্যন্ত খেন্তির জীবন ত্যাগ, এবং শেষ পর্যন্ত শেষ অংশে যখন পৌষের আরও একটি শীত আসে, তখন মা এবং 2 বোন কিছুক্ষণ নির্বাক হয়ে যায়। তখন তাদের চোখ গিয়ে পড়ে উঠোনের পুঁই মাথার দিকে, এবং সেখানে তা দেখতে পায় যে খেন্তির লাগানো পুঁই শাক তত্তর করে বেরো চলে, তাদের নড়াচড়া করে। এখানেই গল্পের শেষ। শীতের শুরুতে গল্পের শুরু, আর শীতের রাতে গল্পের শেষ। পুঁই মাছা গল্পের খেন্তির জীবনের আলেখ্য, একদিকে জীবন, একদিকে জীবনহানি। শীতের সকালে যদি গল্পের শুরু হয়, শীতের রাতে গল্পের শেষ। পুঁই মাছা গল্পের এখানেই শেষ হয়ে যাওয়া। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।